chapter is chemistry and energy. Chemistry and energy, and this is our second class of this chapter on this chapter. Okay, so in this chapter we have completed one lecture and this is the second lecture. Okay, so chemistry and energy, today's topic is first holo heat of reaction. Heat of reaction. Although in your book it is not mentioned what is heat of reaction. ওকে, এটা এরকম ডাইরেক্ট মেনশন করা নাই, ডিফাইন করা নাই যে হোয়াট ইজ হিট অফ রিঅ্যাকশন। এটা আন্ডারস্ট্যান্ডিংটা লিটল বিট শেয়ার। আচ্ছা, সো হিট অফ রিঅ্যাকশনের ডেফিনেশনটা কি? হ্যাঁ, হিট অফ রিঅ্যাকশনের ডেফিনেশন ফার্স্ট অফ অল এটা হচ্ছে দ্য অ্যামাউন্ট অফ হিট। দ্য অ্যামাউন্ট অফ হিট, তাহলে হিট অফ রিঅ্যাকশন মাস্ট বি কি হবে? অ্যান অ্যামাউন্ট অফ হিট, রাইট? তো হিট অফ রিঅ্যাকশন কি? অ্যামাউন্ট অফ হিট। ওকে, তোমাকে যদি আস্ক করে যে হোয়াট ইজ দ্য হিট অফ রিঅ্যাকশন অফ দ্য ফলোইং রিঅ্যাকশন, হোয়াট ইজ দ্য হিট অফ রিঅ্যাকশন অফ দ্য ফলোইং রিঅ্যাকশন, তাহলে তোমাকে খুঁজতে হবে একটা ভ্যালু। তোমাকে দেখতে হবে যে একটা ভ্যালু খুঁজতে হবে, এন্ড সেটা একটা অ্যামাউন্ট। ওকে, দিস ইজ ওয়াই হিট অফ রিঅ্যাকশন হচ্ছে একটা অ্যামাউন্ট অফ হিট। এটা একটা অ্যামাউন্ট অফ হিট। সো দ্য অ্যামাউন্ট অফ হিট হুইচ ইজ evolved or absorbed তাহলে হিট কি হতে পারে? হিট ইভলভ হতে পারে, এন্ড ভাইস ভার্সা হিট কি হবে? অ্যাবজর্ব হবে, রাইট? তাহলে এটা একটা অ্যামাউন্ট অফ হিট ফার্স্ট অফ অল, যেটা কিনা কি হইতে পারে? আইদার ইভলভ হবে অর কি হবে? অ্যাবজর্ব হবে। ইজ ইভলভ অর অ্যাবজর্ব। কিন্তু কখন ইভলভ হবে, অ্যাবজর্ব হবে? কখন? রাইট না? when a chemical reaction takes place is known as heat of reaction. Okay, so if this question comes, what is heat of reaction? Okay, আসতেই পারে what is heat of reaction, তাহলে you must say the amount of heat which is evolved or absorbed when a chemical reaction takes place is known as heat of reaction. That means যখন একটা আমরা ফর এক্সাম্পল কার্বন সলিড প্লাস অক্সিজেন গ্যাস প্রডিউস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস, যেখানে ডেল্টা ইজ ইকুয়াল টু -393.5 কিলোজুল পার মোল। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই একটা রিঅ্যাকশন, হ্যাঁ এটা একটা রিঅ্যাকশন, কার্বন অক্সিজেন প্রডিউস কার্বন ডাইঅক্সাইড, কার্বন অক্সিজেন প্রডিউস কার্বন ডাইঅক্সাইড। ইট ইজ আ কেমিক্যাল রিঅ্যাকশন। তাই এটা একটা কেমিক্যাল রিঅ্যাকশন, যেখানে কার্বন অক্সিজেন রিঅ্যাক্ট করে কি হইছে? কার্বন ডাইঅক্সাইড প্রডিউস হইছে। সো দিস ইজ এ কেমিক্যাল রিঅ্যাকশন। তোমরা তো জানো যে এটা হোয়াট টাইপ অফ রিঅ্যাকশন? এটা হোয়াট টাইপ অফ রিঅ্যাকশন? হিট অফ রিঅ্যাকশন বলা হয় না? মানে টেল মি যে হোয়াট টাইপ অফ রিঅ্যাকশন ইজ দিস? অ্যাডিশন রিঅ্যাকশন আর কম্বাসশন রিঅ্যাকশন। হ্যাঁ, এটা এখন কোনটা বেশি রিলেভেন্ট? সেটা হচ্ছে এটা কম্বাসশন রিঅ্যাকশন। তো এটা এখানে বেশি রিলেভেন্ট কোনটা? সেটা হচ্ছে কম্বাসশন রিঅ্যাকশন। তাহলে রিমেম্বার, যখন তোমাকে আস্ক করা হবে যে টেল মি হোয়াট টাইপ অফ রিঅ্যাকশন ইজ দিস, যখন তোমাকে আস্ক করা হবে যে টেল মি হোয়াট টাইপ অফ রিঅ্যাকশন ইজ দিস, তখন তুমি দেখবা যে সিনারিওটা কি, অর্থাৎ এখন এইটার কোন টাইপটাকে প্রায়োরিটি দেওয়া হবে, কোন টাইপ হিসেবে এই টাইপটাকে এখন প্রায়োরিটি দেওয়া হবে। তাহলে এখানে আমরা প্রায়োরিটি দিব যেটা কম্বাসশন রিঅ্যাকশন। তার মানে কম্বাসশন রিঅ্যাকশন, তাই তো? এটা কম্বাসশন রিঅ্যাকশন। আচ্ছা, তার মানে এই রিঅ্যাকশনে হিট কি হবে? প্রডিউস হবে। এই রিঅ্যাকশনে কি হবে? হিট প্রডিউস হবে। তার মানে কার্বন অক্সিজেন রিঅ্যাকশন করে কার্বন ডাইঅক্সাইড হবে, তাহলে কি হবে? সেখানে কম্বাসশন হবে। আর কম্বাসশন কি হয়? হিট প্রডিউস হয়, তাই না? তাহলে এখানে হিট প্রডিউস হয়েছে। হাউ মাচ হিট প্রডিউস? হাউ মাচ?
How much heat produced over here? বলো, how much heat? Sir, কতটুকু heat produce হয়েছে এখানে? 393.5 kilojoule per mole. মাইনাস 390। এখান থেকে হিট আচ্ছা, ইমিট হচ্ছে। হ্যাঁ, তার মানে আমি তোমাদেরকে আস্ক করলাম যে হাউ মাচ হিট ইভলভ, হাউ মাচ হিট প্রডিউস, হাউ মাচ হিট এমিটেড, তাই না? তখন তোমাদের অ্যান্সারটা কি হবে আবার বলো একজন। Sir, 393.5 হিট অ্যাবজর্ব হয়নি, হিট ইমিট হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এমিট হয়েছে, কিন্তু আমি যখন অ্যামাউন্ট জানতে চাইছি তখন কি বললা যে 393.5, কি বললা জানো? 393.5, রাইট না? Yes, sir. তাহলে এটাই, হ্যাঁ, এখানে একটু হোল্ড করো। তাহলে যে বলছো 393.5, শি ইজ ভেরি মাচ কারেক্ট। কারণ ইফ ইউ সে যে -393.5, আই উইল টেক ইট রং। কেন রং নিতাম জানো? আমি তোমাকে বলছি যে কতটুকু প্রডিউস হয়েছে, আমি বলেছি কতটুকু প্রডিউস হয়েছে, দ্যাট টাইম ইউ শুডন্ট সে মাইনাস। আমি তো বলছি প্রডিউস হয়েছে, তাহলে তুমি কেন মাইনাস ইউজ করবা, তাই না? তাহলে যখন আমরা বলবো যে কতটুকু প্রডিউস হয়েছে, হাউ মাচ প্রডিউস, দ্যাট টাইম ইউ মাস্ট সে স্যার 393.5, দ্যাট টাইম কি করবা না, মাইনাস মেনশন করবা না, তাই না? দ্যাট টাইম শুডন্ট সে মাইনাস, তখন কিন্তু মাইনাস বলা যাবে না, ঠিক আছে? আর আমি যদি বলি যে হোয়াট ইজ দ্য হিট অফ রিয়াকশন ওভার হিয়ার, যদি বলি হোয়াট ইজ দ্য হিট অফ রিয়াকশন ওভার হিয়ার, Sir, minus 393.5 kilojoule per mole. ইয়েস মাইনাস ইয়েস, 393.5 কিলো জুল পার হ্যাঁ, তার মানে হ্যাঁ, রাইট রাইট, তার মানে হচ্ছে যখন বলবো যে হাউ মাচ হিট প্রডিউস, দেন তুমি বলবা 393.5। যখন আমি বললাম যে হোয়াট ইজ দ্য হিট অফ রিয়াকশন, তখন তুমি বলবা যে -393.5। তার মানে কোশ্চেন আস্কিং এর উপরে ডিপেন্ড করবে রেজাল্টটা, তাই না? যে হোয়াট টাইপ অফ কোশ্চেন আই হ্যাভ আস্ক ইউ, কি ধরনের কোশ্চেন করছি আমি সেটা দেখে অ্যান্সার করতে হবে, রাইট? তো রিমেম্বার দিস। আচ্ছা আচ্ছা, তো ডেল্টা এইচ হচ্ছে গিয়া হিট অফ রিয়াকশন, তাই তো? ডেল্টা এইচ হচ্ছে হিট অফ রিয়াকশন, সেটা নিয়ে আমাদের আবার কথা হবে। তাহলে এখানে কতটুকু হিট প্রডিউস হয়েছে? 393.5 কিলোজুল পার মোল, কিলোজুল পার মোল, কিলোজুল পার মোল। রিমেম্বার দিস, কিলোজুল পার মোলটা কি তাহলে? Sir, 1 mole কতখানি kilojoule heat produce হবে? তার মানে 1 মোলের জন্য কত কিলোজুল প্রডিউস হয়েছে, তাই না? Yes, sir. 1 মোলের জন্য কত কিলোজুল হিট প্রডিউস হয়েছে, ঠিক তো? 1 মোলের জন্য কত কিলোজুল হিট প্রডিউস হয়েছে, তাই না? Yes, sir. এটা ক্লিয়ার? আচ্ছা, একটু দেখো তো, আমি যদি তোমাকে কোশ্চেন করি যে হাউ মাচ, স্যার ডেল্টা এইচ চালু কখন আমরা মাইনাস দিব কথাটা বলা যাবে? হ্যাঁ, মাইনাস দিচ্ছ কখন? যখন হিট প্রডিউস হচ্ছে, হিট ইভলভ হচ্ছে, হিট প্রডিউস হচ্ছে আর হিট কি হচ্ছে, ইভলভ হচ্ছে, তখন কি হচ্ছে, মাইনাস মেনশন করতে হয়, তাই না? ডেল এইচ তখন নেগেটিভ হয়, এটা নিয়ে কথা হবে, জাস্ট ওয়েট এ বিট, ওকে? আচ্ছা, এখন আমি একটু আগে বলি যে তোমাদের কি 6টায় ক্লাস আছে এখানের যারা তোমরা আছো? জি স্যার আছে। মানে ফাইরুজের 6টায় ক্লাস আছে না? আদারওয়াইজ আর বাকি কারোই তো নাই না? ওকে ফাইন, নো প্রবলেম। নো আচ্ছা ঠিক আছে, ওকে ওকে স্টপ। 6টা, মনে করো যে আমি তো তোমাদেরকে লিখে দিচ্ছি 6:15 পর্যন্ত আর কি, হ্যাঁ? তো চেষ্টা করবো আর কি সবাই 6:15 পর্যন্ত থাকতে। আচ্ছা, তাহলে হাউ মাচ, হ্যাঁ, কিলোজুল হিট উইল প্রডিউস if 1 gram carbon is burned, করে দিতে পারবা? How much kilojoule heat will produce if 1 gram carbon is burned, করে দিতে পারবা? পারবা কি? Can you? Anybody here?
Say 393.5 kilojoule per mole. হ্যাঁ, আর কেউ? আচ্ছা, look here. আমি বলেছি কত 1 গ্রাম কার্বন, তাই না? আমি কত বলেছি? 1 গ্রাম কার্বন বার্ন করতে বলেছি না? 1 গ্রাম কার্বন কি হবে? বার্ন হবে, তাই তো? 1 গ্রাম কার্বন কিন্তু বার্ন হবে। আর এখানে কতটুকু কার্বন বার্ন হয়েছে বলো তো? ইকুয়েশনে কতটুকু কার্বন বার্ন হয়েছে? স্যার 1 গ্রাম। ইকুয়েশনে কত গ্রাম Sir, বার্ন 1 হয়েছে? mole. 1 mole. Why didn't you got it? I don't know. কেন? কারণ তুমি তো লিখছো কিলোজুল পার মোল। কিলোজুল পার মোল। তার মানে the heat is produced for per mole carbon. মানে এই কার্বন কতটুকু বার্ন করছো? 1 মোল। এটা কি রিঅ্যাকশন? কম্বাসশন না? এটা কি রিঅ্যাকশন? কম্বাসশন। টেল মি, কার কম্বাসশন হচ্ছে বলো তো? Sir, carbonate. কার্বনের কম্বাসশন হইছে। কার কম্বাসশন? কার্বনের কম্বাসশন। তাহলে যে হিটটা প্রডিউস হইছে ওখানে যে পার মোল বলা আছে সেই পার মোলটা কার মোল? Carbonate. কার্বনের মোল। কার্বন বার্ন হইছে, কার্বনের কম্বাসশন হইছে। সো যে হিটটা প্রডিউস করছে সেটা কে প্রডিউস করলো? কার্বন করলো। কার্বন বার্ন হয়ে সেই হিটটা প্রডিউস করলো। তাহলে কার্বনের 1 মোল থেকে এতটুকু হিট প্রডিউস হয়। আর আই সেইড 1 গ্রাম হলে কত হতো? ঠিক না? তাহলে 1 মোল কার্বন কত? 12 গ্রাম। 1 মোল কার্বন কত? 12 গ্রাম। তাহলে এই হিটটা প্রডিউস হচ্ছে কতটুকু থেকে? কতটুকু কার্বন থেকে? 1. 12 গ্রাম কার্বন, তাই না? Yes, sir. তাহলে এই হিট প্রডিউস হচ্ছে 12 গ্রাম কার্বন হলে। তাহলে আমি চেয়েছি 1 গ্রাম কার্বনের জন্য। তাহলে তুমি কি বলতা যে 12 গ্রাম কার্বন থেকে হিট প্রডিউস হয় এত, সো দ্যাট 1 গ্রাম কার্বন থেকে কত? জাস্ট ওইটাকে 12 দিয়ে ডিভাইড করতে, রাইট কি না? সো আন্ডারস্টুড? Yes, sir. গুড, ভেরি গুড। আচ্ছা, let another reaction. Nitrogen gas plus oxygen gas, nitric oxide যেটা ডেল্টা is equal to plus 180 কিলোজুল পার মোল plus 180 কিলোজুল পার মোল। তাহলে what is the heat of reaction of second equation? Plus 180 kilojoule per mole. What is the heat of reaction of second equation? What is the heat of reaction of second reaction? সেটা হচ্ছে plus 180 kilojoule per mole. তার মানে এটাতে কি হিট কি হয়েছে? অ্যাবজর্ব। এই সেকেন্ড রিঅ্যাকশনে হিট কি হয়েছে? অ্যাবজর্ব। তাহলে ফার্স্ট স্টেপে কি হয়েছে? প্রডিউস। আর সেকেন্ডটাতে কি হয়েছে? অ্যাবজর্ব। যদি প্রডিউস হয় তাহলে ডেল ইজ নেগেটিভ, আর যদি অ্যাবজর্ব হয় তাহলে ডেল ইজ পজিটিভ। এটা তোমরা বাই দিস টাইম জেনে থাকো, ঠিক না? তাহলে there are two type of reaction according to heat change. One type exothermic, another type Endothermic. endothermic. So which one is exothermic here and which one is endothermic here? Okay, তাহলে one is exothermic in which heat is evolved, one is endothermic in which heat is absorbed. Okay, so there are two types of heat change, either heat will produce or heat will absorb. One type reaction exothermic, another type of reaction endothermic. আচ্ছা, এটা কি কোনো চান্স আছে যে একটা রিঅ্যাকশন হবে কিন্তু হিট চেঞ্জ হবে না? এরকম কি কোনো সুযোগ আছে যে একটা রিঅ্যাকশন হবে বাট হিট চেঞ্জ হবে না? এমন কি হতে পারে? এমন কি হতে পারে যে একটা রিঅ্যাকশন হবে বাট হিট চেঞ্জ হবে না? কি বলো তোমরা? Sir, না মনে হয়।
তার মানে এটা কোনোদিনও পসিবল না যে একটা রিয়াকশন হবে অথচ হিট চেঞ্জ হবে না, এমনটা হতেই পারে না, তাই না? একটা রিয়াকশন হবে অথচ হিট চেঞ্জ হবে না, এটা হতেই পারে না, রাইট কিনা? Yes, sir. আচ্ছা, তাইলে এখন আমরা এগ্রি করলাম যে রিয়াকশন হলে হিট চেঞ্জ হবেই, রিয়াকশন হলে হিট চেঞ্জ হবেই। তাহলে এটাকে আমরা কি করে জাস্টিফাই করব যে রিয়াকশন হলে হিট চেঞ্জ কেন হয়? যদি ইফ আই আস্ক ইউ যে হোয়াই হিট চেঞ্জ ইন আ রিয়াকশন, হোয়াই হিট চেঞ্জ ইন আ রিয়াকশন, একটা রিয়াকশনে কেন হিট চেঞ্জ হয়? হোয়াই মানে একটা রিয়াকশনে হিটটা কেন চেঞ্জ হয়, কেন তোমাদের কাছে কি মনে হয় যে কেন একটা রিয়াকশনে হিট চেঞ্জ হয়? ওকে, দেখো, তো কেমিক্যাল রিয়াকশন মানে কি বুঝি আমরা? কেমিক্যাল রিয়াকশন মানে হচ্ছে রিয়াকশন কনভার্টেড টু প্রোডাক্ট, রিয়াকশন কনভার্টেড টু প্রোডাক্ট, ঠিক না? রিয়াকশন টু প্রোডাক্ট, তাই তো? এখানে দেখো রিয়াকশন যে কেমিক্যাল সাবস্টেন্স, প্রোডাক্টটা তো ওই কেমিক্যাল সাবস্টেন্স না। রিয়াকটেন্টে যে বন্ডিং থাকে প্রোডাক্টে তো সেই বন্ডিং থাকে না। মানে রিয়াকটেন্টে যাদের মধ্যে বন্ডিং থাকে প্রোডাক্টে যায় কি তাদের মধ্যে বন্ডিং থাকে না নতুন করে বন্ডিং হয়, ঠিক না? নতুন বন্ডিং হয় না? Yes, sir. তার মানে হচ্ছে রিয়াকটেন্টে, শোনো, তাহলে রিয়াকটেন্টে যারা থাকে, রিয়াকটেন্ট যে সাবস্টেন্স থাকে আবার প্রোডাক্টে যে সাবস্টেন্স থাকে তারা তো ডিফারেন্ট সাবস্টেন্স। রিয়াকটেন্টের সাবস্টেন্স আর প্রোডাক্টের সাবস্টেন্স তো নট এট অল সেম সাবস্টেন্স। রিয়াকটেন্টের সাবস্টেন্স এন্ড প্রোডাক্টের সাবস্টেন্স নট এট অল সেম সাবস্টেন্স। অর্থাৎ রিয়াকটেন্টে যারা তারা তো আর প্রোডাক্টে নাই, আছে কি তারা প্রোডাক্টে? তারা প্রোডাক্টে নাই। প্রোডাক্টে কি নতুন সাবস্টেন্স না? প্রোডাক্টে কি হয় নতুন সাবস্টেন্স, তাই না? এখন প্রত্যেকটা সাবস্টেন্সের একটা ইউনো যে প্রত্যেকটা সাবস্টেন্সের একটা নিজস্ব এনার্জি আছে, সেলফ এনার্জি, যেটাকে আমরা বলি ইন্টারনাল এনার্জি, যেটাকে আমরা প্রিভিয়াস ক্লাসে বলেছিলাম যে এটাকে বলে কি ইন্টারনাল এনার্জি। কি বলে? ইন্টারনাল এনার্জি। তার মানে টোটাল রিয়াকটেন্টের এনার্জি আর টোটাল প্রোডাক্টের এনার্জি নট টু বি চান্স যেটা সেম হবে, কোনোদিনও কি হবে না, সেম হবে না, রাইট না? রিয়াকটেন্টের টোটাল এনার্জি আর প্রোডাক্টের টোটাল এনার্জি কি হবে না, নট চান্স টু বি সেম, সেম হওয়ার কোনোই চান্স নাই। কারণ রিয়াকশন ওয়ান টাইপ অফ সাবস্টেন্স বা একরকম সাবস্টেন্স, প্রোডাক্টটা হচ্ছে ডিফারেন্ট সাবস্টেন্স। রিয়াকশন প্রোডাক্ট নট সেম সাবস্টেন্স, ডিফারেন্ট সাবস্টেন্স। তো যদি ডিফারেন্ট সাবস্টেন্স হয় তাহলে তাদের ডিফারেন্ট কি থাকবে, এনার্জি থাকবে। ডিফারেন্ট সাবস্টেন্স হইলে অফকোর্স তাদের মধ্যে কি থাকবে, ডিফারেন্ট এনার্জি থাকবে। ডিফারেন্ট সাবস্টেন্স হলে তার মধ্যে ডিফারেন্ট এনার্জিও থাকবে। তার মানে এনার্জি কি হবে, চেঞ্জ হবে। রিয়াকশন যখন প্রোডাক্টে যাবে তখন কি হবে, এনার্জি চেঞ্জ হবে। তো এনার্জি চেঞ্জ না হয়ে কোনো ওয়ে নাই, কারণ রিয়াকশন একরকম সাবস্টেন্স, প্রোডাক্ট আরেক রকম সাবস্টেন্স। তাহলে রিয়াকটেন্টে যারা আছে তাদের এনার্জি আর প্রোডাক্টে যারা আছে তাদের এনার্জি কি হবে না, কখনোই একরকম হবে না, সেম হবে না। এইখানে দেখো নাইট্রোজেনের এনার্জি অক্সিজেন এনার্জি মিলে টোটাল একটা এনার্জি আছে, আর ওদিকে নাইট্রিক অক্সাইড তারও একটা টোটাল এনার্জি আছে। এদিকে কার্বন অক্সিজেন তাদের তাদের একটা টোটাল এনার্জি আছে, কার্বন ডাই অক্সাইডের একটা টোটাল এনার্জি আছে। তাইলে এদিকে যেহেতু নাইট্রোজেন অক্সিজেন, তো নাইট্রোজেন এনার্জি আর অক্সিজেন এনার্জি আমরা যদি সাম করি তাহলে যে এনার্জিটা পাবো নাইট্রিক অক্সাইডের এনার্জি তার থেকে হয় কম হবে নয় বেশি হবে, মোর অর লেস হবে, অর্থাৎ ইকুয়াল হতেই পারে না। কার্বন আর অক্সিজেনের এই লেফটে যত এনার্জি আছে কার্বন ডাইঅক্সাইড হবার পরে কার্বন ডাইঅক্সাইডের মধ্যে তার সেই সমান এনার্জি হতেই পারে না, কারণ কার্বন ডাইঅক্সাইড তো একটা ডিফারেন্ট সাবস্টেন্স। তার মানে যেহেতু রিয়াকশন প্রোডাক্টে কনভার্ট হয়, one type of one substance produce another substance, so that the heat of reaction shouldn't same, or the energy of reaction product shouldn't same হতেই পারে না। and that's why কি হবে, হিট আইদার ইভলভ হবে or হিট কি হবে, অ্যাবজর্ব হবে। ওকে, এখন কথা হচ্ছে হিট ইভলভ বা অ্যাবজর্বই কেন হবে? ইভলভ হবে অ্যাবজর্ব হবে কেন? কারণটা হচ্ছে এমন হতে পারে যে রিয়াকটেন্টের থেকে প্রোডাক্টের এনার্জি মোর, অথবা এমন হতে পারে রিয়াকটেন্টের থেকে প্রোডাক্টের এনার্জি লেস। তো দুইটাই হতে পারে, যার কারণে সামটাইম হিট প্রডিউস হবে, সামটাইম হিট কি হবে, অ্যাবজর্ব হবে। তাহলে সামারাইজ করলে কি হলো ব্যাপারটা, যে সামারাইজ করি যদি আমরা, তাহলে হিট চেঞ্জ হতেই হবে, আর হিট চেঞ্জ যখন হবেই তখন হিট প্রডিউসও হতে পারে, হিট অ্যাবজর্ব হতে পারে। ওকে, তার মানে রিয়াকশন এক্সোথার্মিক হতে পারে, রিয়াকশন এন্ডোথার্মিক হতে পারে, রাইট? তো এবারে এসো when it is evolved,
তাহলে কখন হিট ইভলভ হয়? ইফ আই আস্ক ইউ when heat is evolved, কখন হিট ইভলভ হয়? টেল মি when heat is evolved, অর্থাৎ কখন হিট ইভলভ হয়, রাইট? তো যে কখন হিট ইভলভ হয়, আর ভাইস ভার্সা এটাও বলা যায় যে when a reaction is exothermic, when a reaction is exothermic, অর্থাৎ কখন একটা রিঅ্যাকশন এক্সোথার্মিক, তাই তো? আচ্ছা, তাহলে তুমি হিট প্রডিউস হবে বা হিট ইভলভ হবে কখন, ঠিক না? হিট ইভলভ হবে কখন? when bond breaking energy less than bond forming energy. আচ্ছা, এটা হচ্ছে ডিসিশনটা, এটা হচ্ছে ডিসিশন। when heat is evolved, directly you can say, sir, when bond breaking energy lower than bond forming energy, sir, when bond breaking energy lower than bond forming energy, answer done. এখন আসো যে বন্ড ব্রেকিং এনার্জি কি আর বন্ড ফর্মিং এনার্জি কি। ওকে, কি হয়, তোমার সাপোজ এ বি সি এর সাথে রিঅ্যাকশন করলো, অথবা বাদ দাও PCl5 2 PCl3 প্লাস Cl2 প্রডিউস হলো, ঠিক আছে? তাহলে এখানে ফসফরাসের সাথে 1 ক্লোরিন 2 ক্লোরিন 3 ক্লোরিন 4 ক্লোরিন এন্ড 5 ক্লোরিন, তাহলে ফসফরাসের সাথে কি আছে? 5টা ক্লোরিন আছে, তাই তো? ফসফরাস ক্লোরিন বন্ডিং আছে। আচ্ছা, তাহলে এখানে ফসফরাসের সাথে 1 ক্লোরিন 2 ক্লোরিন এন্ড 3 ক্লোরিন আছে, আর এখানে কি আছে? ক্লোরিন আছে। তাহলে থিঙ্ক করো, এখানে ছিল হচ্ছে গিয়া তোমার কয়টা? ফসফরাসের সাথে 5টা ক্লোরিনের বন্ডিং ছিল না, এখন সেখানে কয়টা আছে? 3টা। তাহলে ফসফরাস আর ক্লোরিনের যে বন্ডিং, এরকম 2টা বন্ডিং কি হয়ে গেছে? ব্রেক করছে। ফসফরাস আর ক্লোরিনের মধ্যে যে বন্ডিং ছিল, এর মধ্যে এরকম 2টা বন্ড কি করছে? ব্রেক করছে, তাই না? ফসফরাস আর ক্লোরিনের মধ্যে যে 2টা বন্ড এইখানে কি করছে? রাইট লেফটে আছে বাট রাইটে নাই। তার মানে যে বন্ডগুলো লেফটে আছে রাইটে নাই, বুঝবো ওই বন্ডগুলো হচ্ছে ব্রেকেন ব্রোকেন। তার মানে কি বুঝবা কি যে কোনটা ব্রেক করছে? কেমনে বুঝবা বলো তো? যে লেফটে আছে রাইটে নাই, যে বন্ডগুলো লেফটে আছে বাট রাইটে নাই, তাহলে বুঝবা যে ওই বন্ড কি? বন্ড ব্রেক। ওই বন্ডগুলো কি হয়? ব্রেক হয়। তাহলে PCl5 ফসফরাস আর ক্লোরিনের মধ্যে যে বন্ড, সেটা ব্রেক করছে। আর লেফটে নাই বাট রাইটে আছে, লেফটে নেই বাট রাইটে আছে, তার মানে ওগুলো হচ্ছে ফর্ম করছে। তাহলে ফর্ম করছে কোনটা? ক্লোরিন বন্ড। ফর্ম করছে কি? ক্লোরিন। তো ব্রেক করছে হলো ফসফরাস ক্লোরিন বন্ড, বাট ফর্ম করছে হচ্ছে ক্লোরিন বন্ড। তাহলে একরকম বন্ড। তো ব্রেক করতে হচ্ছে যে তোমার একরকম বন্ড, মানে ফসফরাস আর ক্লোরিনের মধ্যে বন্ড ব্রেক করছে, বাট ফর্ম করছে ক্লোরিন। ফর্ম করছে ক্লোরিন। তাহলে কি যেই বন্ডটা ব্রেক করছে, যেই 2টা অ্যাটমের মধ্যে বন্ড ব্রেক করছে, সেই রকম কিন্তু অ্যাটমের মধ্যে নতুন করে বন্ড ফর্ম করে নাই, নতুন 2টা অ্যাটমের মধ্যে ফর্ম করছে, তাই না? তাহলে রিঅ্যাকশন মানে কি? বন্ড ব্রেকিং, বন্ড ফর্মিং। রিঅ্যাকশন মানেই কি হবে? বন্ড ব্রেকিং এন্ড বন্ড forming. Bond breaking and bond forming. Reaction means bond breaking, bond forming. Reaction means bond breaking, bond forming. Never say breaking, forming, এটা all time বলবা। Never say forming, breaking. Never say. কখনোই বলা যাবে না যে forming, breaking. All time বলতে হবে breaking, forming. তবে reaction মানে হচ্ছে bond breaking followed by forming. Bond breaking followed by forming. তার মানে রিঅ্যাকশন মিন্স বন্ড ব্রেকিং এন্ড বন্ড ফর্মিং। তাহলে আগে কোনটা হবে? বন্ড ব্রেকিং, ফলোড বাই কি হবে? বন্ড ফর্মিং। তাহলে অল টাইম আগে কি লিখবা? বন্ড ব্রেকিং, পরে কি লিখবা? বন্ড ফর্মিং। ওকে, আচ্ছা। তাহলে রিঅ্যাকশন মানে বন্ড ব্রেক করবে এন্ড বন্ড ফর্ম করবে। সো দ্যাট এখন তুমি যে বন্ডটা ব্রেক করতেছো সেটা একরকম বন্ড, আর তোমার যে বন্ডটা ফর্ম করবে সেটা আরেক রকম বন্ড। তাইলে তোমার ব্রেক করতে যে এনার্জিটা লাগবে, বন্ড ফর্ম করলে কিন্তু তার চাইতে কম এনার্জিও পেতে পারো, তার চাইতে বেশি এনার্জিও পেতে পারো, কারণ ওটা তো অন্য বন্ড, ওটা তো ডিফারেন্ট টাইপ অফ বন্ড। তাহলে তো একই এনার্জি তো আসবে এমনটা এক্সপেক্টই করতে পারি না আমরা, না? তাইলে
আমরা বুঝলাম যে বন্ড ব্রেকিং হবে, বন্ড ফর্মিং হবে। বন্ড ব্রেকিং হবে যেখানে তোমাকে এনার্জি কি করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। বন্ড ব্রেক করতে হলে আমাদেরকে কি করতে হবে, এনার্জি অ্যাপ্লাই করতে হবে, এনার্জি অ্যাপ্লাই করতে হবে, রাইট? তো তার মানে প্রথমে যে বন্ড ব্রেক করে তখন কিভাবে সেটা করে, ঠিক না? সিস্টেম তখন কি করে, হিট অ্যাবজর্ব করে। প্রথমে কিন্তু তারা হিট অ্যাবজর্ব করে, বন্ড ব্রেক করার জন্য হিট অ্যাবজর্ব হয় ফার্স্টে এসে। হ্যাঁ, তার মানে হচ্ছে বন্ড ব্রেকিং এ কি হবে, হিট অ্যাপ্লাই করতে হয়। বন্ড ব্রেকিং এ কি করতে হবে, হিট অ্যাপ্লাই করতে হবে। আর বন্ড ফর্ম করবে তখন হিট প্রডিউস হবে। বন্ড ফর্ম করলে দেন কি হবে, হিট প্রডিউস হবে, ঠিক তো? তাইলে এটা যদি আমরা বিজনেসের সাথে মিলিয়ে নেই, মানে সাপোজ টু বিজনেস, যে তুমি ব্যবসা করতেছো, মনে করো যে তুমি ব্যবসা করবা, বিজনেস করবা, তাহলে তুমি চিন্তা করবা এটা ইনভেস্ট আর ওটা রিটার্ন, এটা ইনভেস্ট ওটা রিটার্ন, ঠিক আছে? আচ্ছা, তাহলে তুমি দেখো তো বন্ড ব্রেকিং এনার্জি লোয়ার দেন বন্ড ফর্মিং এনার্জি, তার মানে কি ইনভেস্ট কম রিটার্ন বেশি, ইনভেস্ট কম রিটার্ন বেশি। তাহলে ইনভেস্ট যদি কম হয় রিটার্ন যদি বেশি হয় তাহলে এটা কি হয়, প্রফিট হয় না? তাহলে কি হয়, প্রফিট হয়। তাহলে এক্সোথার্মিক মানে কি, প্রডিউস হয়। তো প্রডিউস মানে কি, হিট প্রডিউস হয়েছে। হিট প্রডিউস হলে সেটা তোমার জন্য প্রফিট না, সেটা প্রফিট। তাইলে ওটা তখন প্রফিট। এইভাবে চিন্তা করো যে ইনভেস্ট কম রিটার্ন বেশি, ইনভেস্ট কম রিটার্ন বেশি, তাইলেই কি হবে, হিট প্রডিউস হবে। তাহলেই কি হবে, হিট প্রডিউস হবে। তার মানে স্যার বন্ড এটা ব্রেক আবার করতে একটু তুমি, বুঝিয়ে দেন না যে কিভাবে হ্যাঁ বুঝবো বলতেছি। কোনটা বেশি। আচ্ছা, তাহলে আমরা এটা ফার্স্ট অফ অল এগ্রি করতে হবে যে হিট প্রডিউস হবে নাকি হিট অ্যাবজর্ব হবে, এই ডিসিশনটা মেক করব কি করে? হিট প্রডিউস হবে নাকি হিট অ্যাবজর্ব হবে, এই ডিসিশনটা মেক করব কি করে? আমি ডিসিশনটা মেক করব এভাবে যে আমি দেখবো তার বন্ড ব্রেকিং এনার্জি কত আর বন্ড ফর্মিং এনার্জি কত। বন্ড ব্রেকিং এনার্জির সাথে বন্ড ফর্মিং এনার্জির কম্পারিজনেই বোঝা যাবে যে আইদার প্রডিউস হবে নাকি অ্যাবজর্ব হবে। ওকে, তাহলে বন্ড ব্রেকিং এনার্জি আর বন্ড ফর্মিং এনার্জি কখনোই কি হবে না, সেম হবে না। কারণ যেই বন্ড ব্রেক করতেছো অন্য একটা বন্ড ফর্ম করতেছো, তাহলে দুইটার বন্ড এনার্জি কখনোই কি না, ইকুয়াল না। ওকে ফাইন। তার মানে বন্ড ব্রেকিং এনার্জি কোনটা, যেটা তুমি অ্যাপ্লাই করতেছো অথবা সে কি করতেছে, কালেক্ট করতেছে। আর বন্ড ফর্মিং এনার্জি কোনটা, অর্থাৎ বন্ডটা হওয়ার পরে যে এনার্জিটা প্রডিউস হয়েছে সেটা হচ্ছে বন্ড ফর্মিং এনার্জি। তাহলে আমি যেটা বললাম যে বন্ড ব্রেকিং এনার্জি মানে তোমার ইনভেস্ট, আর বন্ড ফর্মিং এনার্জিটা হচ্ছে তোমার রিটার্ন। তাহলে দেখো তো ইনভেস্ট কম করছো রিটার্ন বেশি, তার মানে কি প্রফিট। প্রফিট মানে হিট, হিট কি হইতেছে, প্রডিউস হইতেছে। তাহলে তাহলে কখন হিট প্রডিউস হবে, যখন বন্ড ব্রেকিং এনার্জি লোয়ার দেন বন্ড ফর্মিং এনার্জি, অথবা ভাইস ভার্সা, বন্ড ফর্মিং এনার্জি হায়ার দেন বন্ড ব্রেকিং এনার্জি। অর্থাৎ ব্রেক করে তুমি যে এনার্জিটা দিচ্ছ ফর্ম করে তার থেকে বেশি এনার্জি পাওয়া গেছে, তাহলে বেশি মানে কি মোর, মোর প্রডিউস হয়েছে, তার মানে এটা প্রডিউস হয়েছে। তাহলে হিট কখন প্রডিউস হবে বুঝবা কি করে, বা এক্সপ্লেন করবা কি করে, সেটা হইতেছে যে তোমার অ্যান্সার হবে যে when bond breaking energy lower than bond forming energy, when bond breaking energy lower than bond forming energy, তার মানে ফর্মিং এনার্জিটা হায়ার। ফর্মিং এনার্জি যদি হায়ার হয় তাহলে তাহলে হিট কি হবে বুঝবা, যে হিট প্রডিউস হচ্ছে। ওভার হিয়ার হিট প্রডিউস, ওভার হিয়ার হিট প্রডিউস। On the other hand, vice versa এরকম যে when heat is absorbed, ঠিক না? তাহলে তোমার সে হবে কি যে when bond breaking energy higher than bond forming energy, তাহলে none other thing, okay, none other thing, you just explain when heat is evolved or absorbed by the help of these energy, that means bond breaking energy and bond forming energy, bond breaking energy and bond forming energy. When bond breaking energy is higher than bond forming energy, তার মানে কি, তার মানে হচ্ছে যে ব্রেক করতে বেশি এনার্জি দিতে হইছে বাট ফর্ম করে তার থেকে কম এনার্জি পাওয়া গেছে। তার মানে সে যখন অ্যাবজর্ব করছে তখন বেশি অ্যাবজর্ব করছে, কিন্তু যখন প্রডিউস করছে তখন কম প্রডিউস করছে। তাহলে আলটিমেট কি হইলো, অ্যাবজর্বিত হইলো।
আলটিমেট কি হলো, অ্যাবজর্ব হলো না। তার মানে মনে করো যে এখানে সে 50 টাকা কি করছে, বন্ড ব্রেক করতে 50 কিলোজুল ইউজ করছে, অথচ বন্ড ফর্ম করে 30 কিলোজুল প্রডিউস করতে পারছে। 50 কিলোজুল সে কি করছে, অ্যাবজর্ব করছে, অথচ 30 কিলোজুল সে প্রডিউস করছে। তাহলে কি হলো দাঁড়ালো, তাহলে কি হলো, তাহলে এই দিকে প্লাস হিট হয়ে রইলো না। অর্থাৎ আমাকে কত দিতে পারছে, সে 30 দিতে পারছে, আমার কাছ থেকে নিল 50, দিল 30, তাহলে আমি কত লুজার হলাম, 20। আমি কত লুজার হলাম, 20। মনে রাখবা, হিট প্রডিউস মানে তুমি গেইনার, আর হিট অ্যাবজর্ব হওয়া মানে তুমি লুজার। হিট যখন কোন সিস্টেমে প্রডিউস হয়, যেখানে হিট প্রডিউস হবে, তার মানে সারাউন্ডিং এর টেম্পারেচার কি হবে, হাই। সারাউন্ডিং টেম্পারেচার কি হবে, হাই। আর যখন হিট অ্যাবজর্ব হবে, তখন সারাউন্ডেড টেম্পারেচার হবে লো। তার মানে তুমি কি করে ফিল করবা কিভাবে যে হিট প্রডিউস হয়েছে, তুমি ফিল করবা কি করে যে হিট প্রডিউস হয়েছে। তার মানে যখন একটা রিয়াকশন হবে কোন একটা জারে, তখন যদি এই জারের টেম্পারেচার বেড়ে যায় আগের চেয়ে, তাহলে বুঝবা যে হিট প্রডিউস হয়েছে। আর যদি এমন হয় যে একটা রিয়াকশন হওয়ার পরে জারের টেম্পারেচার কমে গেছে, তাহলে বুঝবা যে হিট কি হয়েছে, অ্যাবজর্ব হয়েছে। তার মানে যদি হিট প্রডিউস করে, তাহলে সে বাইরের দিকে হিট সাপ্লাই দেয়, আর যদি হিট অ্যাবজর্ব করে, তাহলে তার অর্থ সে বাইরে থেকে হিটটা অ্যাবজর্ব করে। তার মানে কি, হিট ইভলভ, হিট অ্যাবজর্ব, হিট ইভলভ, হিট অ্যাবজর্ব। হিট যখন ইভলভ করে তখন আমি গেইনার, হিট যখন অ্যাবজর্ব করে আমি লুজার। কারণ আমি ফিল করতেছি হিট ইভলভ হচ্ছে না অ্যাবজর্ব হচ্ছে। তাহলে যখন বন্ড ব্রেক করতে আমার কাছ থেকে 50 কিলোজুল নিল, আমাকে রিটার্ন দিল 30 কিলোজুল, বাট তাহলে আমি 20 কিলোজুল কি হয়েছে, আমার থেকে সে বেশি নিয়ে নিছে, তাহলে আমি 20 কিলোজুল লুজার, আমি লস, মানে লুজার এখানে। ঠিক আছে, তো এইভাবে মানে হিট ইভলভ আর অ্যাবজর্বের বিষয়টা বোঝা যায়। ওকে, তাহলে হিট ইভলভ হবে না অ্যাবজর্ব হবে, ফার্স্ট অফ অল ইভলভ আর অ্যাবজর্ব হতেই হবে। আর সেকেন্ড হচ্ছে যে হলে সেটা কখন ইভলভ হবে আর কখনই বা অ্যাবজর্ব হবে, সেটা ডিপেন্ডস আপন বন্ড ব্রেকিং এনার্জি এন্ড বন্ড ফর্মিং এনার্জি। Simply depends upon bond breaking energy and bond forming energy. Significance of delta H. Significance of delta H. Significance of delta H. তাহলে ডেল্টা এইচ কে হিট অফ রিয়াকশন। তো ডেল্টা এইচ কে হিট অফ রিয়াকশন। তো ডেল্টা এইচ হচ্ছে হিট অফ রিয়াকশন। ফার্স্ট অফ অল ডেল্টা এইচ হচ্ছে হিট অফ রিয়াকশন। নাম্বার 2 হচ্ছে ডেল্টা এইচ ইকুয়াল টু H2 মাইনাস H1। ডেল্টা এইচ ইজ ইকুয়াল টু, এই ডেল্টা এইচটা ডেল্টা এইচ কেন হলো? এমন তো না যে এইচ ইকুয়াল টু বলছে কি, তা তো বলেনি, বলছে তো ডেল্টা এইচ, বলেছে তো ডেল্টা এইচ। তাহলে ডেল্টা এইচটা ডেল্টা এইচ কেন? মনে করো ডেল্টা ই, তাহলে কি হবে জানো, E2 মাইনাস E1। মনে করো ডেল্টা ভি, তাহলে হলো V2 মাইনাস V1। এরকম ডেল্টা সাবস্টেন্স মানেই হচ্ছে ডিফারেন্স, ডেল্টা সাবস্টেন্স মানে হচ্ছে ডিফারেন্সিয়েশন বিটুইন ইনিশিয়াল ফাইনাল, বিটুইন ইনিশিয়াল ফাইনাল। ওকে, তো এটা বিটুইন ইনিশিয়াল ফাইনাল। তার মানে ডেল্টা ই ইজ ইকুয়াল টু ডেল্টা ভি ইজ ইকুয়াল টু ডেল্টা এইচ ইজ ইকুয়াল টু, তাহলে ডেল্টা এইচ কেন? কারণ এটা হচ্ছে H2 মাইনাস HI, এটা হচ্ছে H2 মাইনাস HI। আর H2 মাইনাস HI ইকুয়াল টু হচ্ছে HP মাইনাস HR। এখানে এই H2 হচ্ছে HP আর H1 হচ্ছে HR, অর্থাৎ HP মানে কি, HP ফর প্রোডাক্ট আর R ফর রিঅ্যাকট্যান্ট, P ফর প্রোডাক্ট এন্ড R ফর রিঅ্যাকট্যান্ট।
এই কনসেপ্টটা তোমাদেরকে দেয়া হয় না, মানে এই কনসেপ্টটা তোমাদেরকে দেওয়া হয় না, বাট তোমরা জাস্ট একটু ওয়ান স্টেপ এহেড একটু জেনে রাখো আর কি, আর কিছু না। তো ডেল্টা এইচ হচ্ছে হিট অফ রিয়াকশন, এই পর্যন্ত তোমাদের লিমিটটা। বাট ডেল্টা এইচ হচ্ছে H2 মাইনাস H1, মানে টু ডিফারেন্স। এন্ড H2 হচ্ছে গিয়া ইন প্লেস অফ HP, এন্ড H1 হচ্ছে গিয়া ইন প্লেস অফ HR, অর্থাৎ HP মাইনাস HR, প্রোডাক্ট মাইনাস রিয়াকশন, প্রোডাক্ট মাইনাস রিয়াকশন। তো প্রোডাক্টের টোটাল এনার্জি মাইনাস রিয়াকটেন্টের টোটাল এনার্জি, এইটাই হচ্ছে গিয়ে ডেল্টা এইচ। এই কনসেপ্টটা এভাবে তোমাদের সাথে শেয়ার হবে না, শেয়ার করা হবে না। জাস্ট তোমরা নলেজে রাখো যে এটা হচ্ছে টোটাল এনার্জির রেসপেক্টে, টোটাল এনার্জি অফ প্রোডাক্ট আর টোটাল এনার্জি অফ রিয়াকটেন্ট। টোটাল এনার্জি অফ প্রোডাক্ট এন্ড টোটাল এনার্জি অফ রিয়াকটেন্ট। এখন এক্সোথার্মিক হলে H1 হায়ার দেন H2, এক্সোথার্মিক হলে H1 হায়ার দেন H2, H1 হায়ার দেন H2। তাহলে ডেল্টা H ইকুয়াল টু কি? H2 মাইনাস H1। ডেল্টা H তো হচ্ছে H2 মাইনাস H1, আর এক্সোথার্মিক হলে H1 হায়ার দেন H2। তাহলে লোয়ার মাইনাস হায়ার, লোয়ার মাইনাস হায়ার, এন্ড সে কারণে এটা কি আসতেছে? নেগেটিভ। তাহলে এক্সোথার্মিকে ডেল এইচ কেন নেগেটিভ হয়? এক্সোথার্মিক রিয়াকশনে ডেল এইচ কেন নেগেটিভ হয়? এটাই হচ্ছে তার বিহাইন্ডের কারণ। তোমরা শুধু জানো কি যে এক্সোথার্মিক হলে ডেল এইচ নেগেটিভ, তোমরা শুধু এতটুকুই জানো, বা তোমাদেরকে জানানো হবে যে এক্সোথার্মিক রিয়াকশনে ডেল এইচ নেগেটিভ, অথবা ডেল এইচ নেগেটিভ হলে বুঝবা এক্সোথার্মিক, ডেল এইচ নেগেটিভ হলে বুঝবা এক্সোথার্মিক। এটা দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। বাট এটা বিহাইন্ডে কি আছে, হিস্ট্রি কি, এটা হচ্ছে এভাবে আসছে যে ডেল এইচটা অ্যাকচুয়াল মানে কি, এক্সোথার্মিক হলে সেখানে রিলেশন কি, তার কারণেই ডেল এইচ নেগেটিভ হয়, এমনি এমনি নেগেটিভ হয়নি। আর এন্ডোথার্মিক তখনই যখন H1 লোয়ার দেন H2, আর তখনই ডেল এইচ হলো গিয়া যেহেতু H2 মাইনাস H1, তার মানে H2 তে এবার হায়ার, তার মানে কি আসবে? পজিটিভ ভ্যালু। তাহলে আমরা কেন পজিটিভ নেগেটিভ হয়, আমরা জাস্ট আমাদের কিউরিসিটিটাকে মিট করলাম যে কেন বা ডেল এইচটা পজিটিভ নেগেটিভ হয়। আমরা হয়তো এটা জানি নাই, আমরা হয়তো হ্যাপি থাকবো যে এক্সোথার্মিক ডেল এইচ নেগেটিভ, ডেল এইচ নেগেটিভ এক্সোথার্মিক, এন্ডোথার্মিক ডেল এইচ পজিটিভ এন্ডোথার্মিক। ঠিক আছে, এটা আমরা একসেপ্ট করে নিলাম। বাট যদি আমরা এর বিহাইন্ডের কারণটা জানি যে আসলেই তো এই কারণে পজিটিভ, আসলেই তো এই কারণে নেগেটিভ হয়, বিহাইন্ডে তো এইরকম একটা হিস্ট্রি আছে, তো এটা আমাদের তখন কি হবে? আমাদের চেঞ্জটা বাড়াবে। তো রিমেম্বার, এই হচ্ছে গিয়ে তোমার হচ্ছে ডেল্টা এইচ এর সিগনিফিকেন্ট। এটা হচ্ছে ডেল্টা এইচ এর সিগনিফিকেন্ট, এমনি এমনি এটা ডেল্টা এইচ হয়ে আসেনি, দেখবে? আচ্ছা, expressions of exothermic and endothermic. দেখো, expression of exothermic and endothermic, it is also important. It is also important. expression এর একটা ব্যাপার বলি, তোমাদেরকে এটা নোট করতে হবে। হ্যাঁ, সেটা হলো exothermic reaction. Exothermic reaction, supposed to say exothermic reaction. Number 1, A plus B, তার থেকে ধরো প্রোডাক্ট হচ্ছে সি, এ প্লাস বি মানে এবি রিয়াকশন সি প্রোডাক্ট, এবি রিয়াকশন সি প্রোডাক্ট, সিম্বলিক। তাহলে এ প্লাস বি এন্ড সি, তাই তো? ডেল এইচ ইকুয়াল টু মাইনাস
জিই বা মাইনাস হিট। আচ্ছা আমি রিয়েল এক্সাম্পলেই দেই। রিয়েল এক্সাম্পলে নাইট্রোজেন গ্যাস প্লাস হাইড্রোজেন গ্যাস প্রডিউস হচ্ছে অ্যামোনিয়া গ্যাস, যেখানে ডেল এইচ ইকুয়াল টু -92 কিলোজুল পার মোল। 92 কিলোজুল পার মোল। তাহলে এক্সোথার্মিক রিঅ্যাকশন নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন 2 মোল অ্যামোনিয়া প্রডিউস হয়েছে, ডেল এইচ কত -92 কিলোজুল পার মোল। তাহলে 1 মোল নাইট্রোজেন 3 মোল হাইড্রোজেন 2 মোল অ্যামোনিয়া প্রোডাক্ট, ডেল এইচ হচ্ছে -92 কিলোজুল পার মোল। সো সিন্স ডেল এইচ নেগেটিভ, সো নো ডাউট এটা এক্সোথার্মিক। নাইট্রোজেন গ্যাস প্লাস হাইড্রোজেন গ্যাস 2 মোল অ্যামোনিয়া প্লাস 92 কিলোজুল, নট পার মোল। তখন আবার পার মোল লিখবা না। তো এটা also expression of exothermic reaction. This is also expression of exothermic reaction. তার মানে এটা এক্সোথার্মিকের এক্সপ্রেশন কিসের রেসপেক্টে, যে ডেল এইচ নেগেটিভ, তাই এটা এক্সোথার্মিক। কেন ডেল এইচ নেগেটিভ? এইটা এক্সোথার্মিক কেন? এটা তো ডেল এইচ নাই, তাহলে কি এটা এক্সোথার্মিক হবে না? তার মানে এটা এক্সোথার্মিক। এই এক্সপ্রেশনটা কিভাবে জাস্টিফাই করব? এক্সোথার্মিকের এই এক্সপ্রেশনটা কি করে আমরা জাস্টিফাই করব? আচ্ছা একটু কমন সেন্স খাটাও। কমন সেন্স কি বলে? যে কমন সেন্স বলে যে তুমি বলো যে নাইট্রোজেন হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া প্রডিউস করে আর 92 কিলোজুল হিট প্রডিউস করে। কথাটা এরকম যে নাইট্রোজেন হাইড্রোজেন অ্যামোনিয়া প্রডিউস করে আর কি প্রডিউস করে, 92 কিলোজুল হিট প্রডিউস করে। 92 কিলোজুল হিট প্রডিউস করে, তার মানে হিটটা কি একটা প্রোডাক্ট না? হিটটা কি এখানে একটা প্রোডাক্ট না? তাহলে আমরা এই প্রোডাক্টের সাথে আরেকটা প্রোডাক্ট অ্যাড করছি, সেটা হচ্ছে হিট। এই প্রোডাক্টের সাথে হিটটাকে একটা প্রোডাক্ট হিসেবে আমরা অ্যাড করতে পারি না? অ্যাড করতে পারি। তাহলে এটাও কি হলো এক্সোথার্মিক রিঅ্যাকশনের এক্সপ্রেশন। তাহলে এটাও কি এক্সোথার্মিকের এক্সপ্রেশন। সো দিস ইজ দ্য এক্সপ্রেশন অফ এক্সোথার্মিক, দিস ইজ দ্য এক্সপ্রেশন অফ এক্সোথার্মিক অলসো। এটা এক্সোথার্মিকের এক্সপ্রেশন, এটাও কি এক্সোথার্মিকের এক্সপ্রেশন। রিমেম্বার এন্ডোথার্মিক, এন্ডোথার্মিক রিঅ্যাকশনের এক্সপ্রেশন, তাই তো? এন্ডোথার্মিক রিঅ্যাকশনের এক্সপ্রেশন নাম্বার 2 এটাই, নাইট্রোজেন গ্যাস প্লাস অক্সিজেন গ্যাস, ডেল এইচ ইকুয়াল টু প্লাস 180 কিলোজুল পার মোল, তাই তো? তাহলে আজকের এটা হচ্ছে ডেল এইচ। ভিডিওটা আজকে দিয়ে দিলে লাভ। আমার এখানে নেট অনেক প্রবলেম হচ্ছে তো আমি সবকিছু ক্লিয়ারলি শুনতে পাচ্ছি না। আচ্ছা অসুবিধা নেই, রাতে পেয়ে যাবেন ইনশাল্লাহ। দেখো তাহলে নাইট্রোজেন আর অক্সিজেন প্রোডাক্ট হচ্ছে নাইট্রিক অক্সাইড, ডেল এইচ হচ্ছে প্লাস 180 কিলোজুল পার মোল। দ্যাট মিনস ডেল এইচ ইজ দ্য ইন্ডিকেশন, ওয়েদার ইট ইজ এক্সোথার্মিক নাকি এন্ডোথার্মিক। তাহলে ডেল এইচ পজিটিভ, সো দ্যাট এটা এন্ডোথার্মিক। ডেল এইচ পজিটিভ হলে এন্ডোথার্মিক। তাহলে ডেল এইচ এর এক্সপ্রেশন, ডেল এইচ ছাড়া এক্সপ্রেশন এটা। এখন আমাকে কে বলতে পারবা এইটার ডেল এইচ ছাড়া এক্সপ্রেশন কি হবে? দেখি কেউ পারে কিনা। বলতে পারবা যে অক্সাইড মাইনাস 180 কিলোজুল। হ্যাঁ মানে তোমাদের মধ্যে কেউ একজন বলছো মনে হয় এটা, না? জি স্যার। এটা বলছো কেউ, না? জি স্যার, এটা বলেছি। ভেরি গুড। ওকে, সো তাহলে বুঝতে পারছো যে এটার এক্সপ্রেশনটা হচ্ছে এরকম, তাই না? তার মানে আমরা ধরে নিতে পারি কি যে ডেল এইচ নেগেটিভ হলে ইকুয়েশনে প্লাস করতে হয় আর ডেল এইচ পজিটিভ হলে ইকুয়েশনে মাইনাস করতে হয়, তাই না? মাইনাস করতে হয়। তাহলে এটা এক্সোথার্মিকের এক্সপ্রেশন, এটা এক্সোথার্মিকের এক্সপ্রেশন, আর এটাও এন্ডোর এক্সপ্রেশন, এটা এন্ডোর এক্সপ্রেশন। তবে এন্ডোর এক্সপ্রেশন এইটা তোমরা হয়তো ডিরেক্ট বলে ফেলছো তোমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং থেকে, কিন্তু এটা আসছে কোথেকে জানো? আমি ভাবছি তোমরা আমি এখন যেটা দিব সেটা বলবা, কিন্তু তোমরা ওইটা বলে ফেলছো।
আসলে এটা ছিল, ঠিক কিনা? তোমরা এটা বলে ফেলছো, বাট এটা ছিল, ঠিক আছে? তার মানে হচ্ছে হিট যখন প্রডিউস করতেছে তখন এই পাশে প্রডিউস হচ্ছে, আর হিট যখন অ্যাবজর্ব করতেছে তখন এই পাশে প্লাস হবে, ঠিক কিনা? অ্যাকচুয়াল তো ওটা, ঠিক আছে? তাহলে হিট প্রডিউস হলে এই পাশে প্লাস, আর হিট অ্যাবজর্ব হলে এই পাশে প্লাস। হিট প্রডিউস হলে এই পাশে প্লাস, হিট অ্যাবজর্ব হলে এই পাশে প্লাস। তো এই পাশে প্লাসটা অড লুকিং লাগে, তার কারণে আমরা ওই পাশে মাইনাস লিখতেছি, এটা এছাড়া আর কিছু না। তো এইটা কিন্তু ডিরেক্ট আসেনি, এটা এটা হয়ে আসছে, এটা হয়ে ওটা আসছে। কথা বুঝতে পারছো? তাহলে আমরা যদি এমসিকিউ দিই অ্যান্ড মাল্টিপল কমপ্লিশন দিয়ে বলি যে এক্সপ্রেশন অফ এন্ডোথার্মিক রিঅ্যাকশন, সাপোজ এক্সপ্রেশন অফ এন্ডোথার্মিক রিঅ্যাকশন, মাল্টিপল কমপ্লিশন দিয়ে বলি 1 2 3, মাল্টিপল কমপ্লিশন যে এক্সপ্রেশন অফ এন্ডোথার্মিক রিঅ্যাকশন, মাল্টিপল কমপ্লিশন, তাহলে এটা কি হবে? কারেক্ট এক্সপ্রেশন। এটা কি হবে? কারেক্ট এক্সপ্রেশন। এটাও কি হবে? কারেক্ট এক্সপ্রেশন। তার মানে তিনটা অল কারেক্ট অপশন থাকতে পারে, পসিবল, ঠিক না? অল কারেক্ট অপশন ক্রিয়েট করা কি পসিবল না? অল কারেক্ট ক্রিয়েট করা পসিবল। টু কারেক্ট ক্রিয়েট করাও তো অবশ্যই পসিবল, ঠিক না? এর সাথে আমরা অল কারেক্টও ক্রিয়েট করতে পারি চাইলে, ঠিক না? এইগুলো হচ্ছে এক্সপ্রেশন অফ এক্সোথার্মিক এন্ড এন্ডোথার্মিক। সো এক্সোথার্মিকের এক্সপ্রেশন অ্যান্ড ভাইস ভার্সা এন্ডোথার্মিকের এক্সপ্রেশন, এগুলো রিমেম্বার। সো এক্সপ্রেশনটা খুব ইম্পর্টেন্ট, এক্সপ্রেশনটা ইম্পর্টেন্ট টু গেট যে এটা ওয়েদার এক্সোথার্মিক নাকি এন্ডোথার্মিক। আচ্ছা, এসো মানে তুমি কোনো একটা রিয়াকশন দেখে বলে দিতে পারবা না, যদি না তুমি নলেজে থাকে তাহলে ওয়েল, আর না থাকলে তুমি বলতে পারবা না যে এটা হিট ইভলভ হচ্ছে না অ্যাবজর্ব হচ্ছে। মানে একটা ইকুয়েশন দেখে এটা বলে ফেলা যায় না কিন্তু, ঠিক না, যে এটাতে হিট ইভলভ হবে না অ্যাবজর্ব হবে। অনেক ইকুয়েশনই দেখে বলে দেওয়া যাবে না যে এটাতে হিট ইভলভ হবে নাকি হিট অ্যাবজর্ব হবে। অনেক ইকুয়েশন এটা বলে দেওয়া যাবে না যে এখানে হিট ইভলভ হবে নাকি অ্যাবজর্ব হবে, এটা তুমি যদি না জানো। কিন্তু কিছু কিছু জায়গায় আছে না যে তোমার হিট ইভলভ হবে না অ্যাবজর্ব হবে, সেইটার একটা মানে তোমার আন্ডারস্ট্যান্ডিং থাকবে, অর্থাৎ তুমি বলে দিতে পারবা যে এটাতে হিট ইভলভ হবে অথবা এটাতে হিট অ্যাবজর্ব হবে, ঠিক আছে? তো ওরকম একটা কেস তোমাদেরকে দেখাচ্ছি। ওয়াটার সলিড, ওয়াটার লিকুইড, ওয়াটার লিকুইড, ওয়াটার ভ্যাপার, ওয়াটার সলিড, ওয়াটার লিকুইড, ওয়াটার সলিড, ওয়াটার ভ্যাপার, ওয়াটার লিকুইড। দেখো, হ্যাঁ, কনভার্সন গুলো, এগুলো কি চেঞ্জ? এগুলো কি অবশ্যই এগুলো কি চেঞ্জ না? এটাও চেঞ্জ। তার মানে কি ওয়াটার সলিড টু লিকুইড এটা চেঞ্জ, ওয়াটার লিকুইড টু ভ্যাপার এটা চেঞ্জ, ওয়াটার লিকুইড টু সলিড এটা চেঞ্জ, ওয়াটার ভ্যাপার টু লিকুইড এটাও চেঞ্জ। তো এগুলো কি সব চেঞ্জ? এন্ড এই চেঞ্জ হলেও কি হবে? আইদার হিট ইভলভ হবে আর অ্যাবজর্ব হবে। এই চেঞ্জটাতেও কি হবে? আইদার হিট ইভলভ হবে আর অ্যাবজর্ব হবে, আইদার ইভলভ হবে আর অ্যাবজর্ব হবে। ওকে, আচ্ছা, তো ট্রাই করো, ট্রাই করো দেখি, আমি একদমই বললাম না, দেখি ট্রাই করো তো যে 1 2 3 4 এ কোনটাতে ইভলভ হবে আর কোনটাতে অ্যাবজর্ব হবে, মানে তোমাদের দেখি কমন সেন্স কাজ করে কিনা, কোনটাতে ইভলভ হবে আর কোনটাতে অ্যাবজর্ব হবে। ট্রাই প্লিজ, একটু ট্রাই করো না কেউ, দেখো যে তোমরা আইডিয়া করতে পারো কিনা যে কোনটা কখন হিট অ্যাবজর্ব হবে কখন হিট ইভলভ হবে। কোনো আইডিয়া?
আমি কিন্তু কিছু ক্লু দিচ্ছি না, আমি ক্লু না দিয়ে তোমাদেরকে ডাইরেক্ট ছেড়ে দিছি, তারপরও দেখি তোমরা গেস করতে পারো কিনা। প্রথমটাতে অ্যাবজর্ব হবে। প্রথমটাতে অ্যাবজর্ব হবে, সামবডি বলতেছে ফার্স্টেরটাতে অ্যাবজর্ব হবে। তারপরটায় ইয়ে করো সবাই একটু, মুশফিকা, সায়ান, মালিসা, জয়িতা, ফারহাদ, সবাই একটু একটু করে চেষ্টা করো, একটা দুইটা করে। ফাইরুজ, পূর্ণতা, একটু কমন সেন্স দিয়েই বলো যে কোনটাতে অ্যাবজর্ব হবে কোনটাতে ইভলভ হবে। একজন তো বলেই ফেলছে যে ফার্স্টেরটা বলছে যে অ্যাবজর্ব হবে, পরেরটা এভাবে চিন্তা করো। সেকেন্ডটাও অ্যাবজর্ব হবে। সেকেন্ডটাতেও অ্যাবজর্ব বলতেছো, তারপরে পরেরটা অ্যাড করো, পরেরটাতে রিলিজ। ইভলভ হবে, জি স্যার। এবং লাস্টেরটায় স্যার লাস্টেরটাও ইভলভ। লাস্টেরটাও ইভলভ হবে। and congratulations to you, very much thanks। মানে আমি কিচ্ছু বলিনি, তারপরেও তোমরা রাইট অ্যান্সার করতে পারছো একটা আইডিয়া থেকে বা একটা কমন সেন্স থেকে, যে ফার্স্টে দুইটাতে অ্যাবজর্ব হবে আর পরে দুইটাতে ইভলভ হবে। এবার আসো প্রপার রিজনটা কি। প্রপার রিজনটা কি? তার মানে হচ্ছে যখন সলিড থেকে সে লিকুইডে যাচ্ছে, সলিড থেকে সে লিকুইডে যাচ্ছে, তাই তো? তাহলে সলিড স্টেটে তার ইন্টারমলিকুলার ফোর্স কি ছিল? হাই। সলিড স্টেটে ইন্টারমলিকুলার ফোর্স কি ছিল? হাই। আর লিকুইড স্টেটে ইন্টারমলিকুলার ফোর্স কি? লো। তাহলে একটু চিন্তা করো, তার মানে আমাকে এই ইন্টারমলিকুলার ফোর্সটাকে ব্রেক করতে হয়েছে, আর এই ইন্টারমলিকুলার ফোর্স প্রডিউস হয়েছে। তাহলে কোন ইন্টারমলিকুলার ফোর্সটা বেশি? সলিডে। কখন ইন্টারমলিকুলার ফোর্স বেশি? সলিডে। তার মানে আমাকে স্ট্রংটা ভাঙতে হয়েছে কিন্তু উইক তৈরি হয়েছে। স্ট্রং বন্ড ভাঙিয়া উইক বন্ড তৈরি হয়েছে, মেক হয়েছে। ইন্টারমলিকুলার ফোর্স বেশি ছিল, ইন্টারমলিকুলার ফোর্স কম এখন। তাহলে আমাকে স্ট্রংটা ভাঙতে হয়েছে, উইকটা ফর্ম করছে। তার মানে কি আমাকে বেশি এনার্জি দিতে হয়েছে বাট কম এনার্জি প্রডিউস হয়েছে। তাহলে হিট কি হয়েছে? অ্যাবজর্ব হয়েছে। তার মানে সলিড থেকে লিকুইডে যখন যাবে তখন সে কি করবে, কিভাবে যাবে? হিট অ্যাবজর্ব করবে এন্ড সে লিকুইডে যাবে। লিকুইড থেকে ভ্যাপারে যাবে, ওয়ান্স এগেইন কি করবে? হিট অ্যাবজর্ব করবে, তারপর সে ভ্যাপারে যাবে। কিন্তু যখন সে লিকুইড থেকে সলিডে যাবে তারপরে সে হিট লস করবে, সে নিজে হিট লস করবে, কিন্তু আমার থেকে সে অ্যাবজর্ব করবে। সরি, সে হিট লস করবে কিন্তু আমার দিকে সে ইভলভ হবে, মানে সিস্টেম লস করবে। লিকুইড যখন সলিডে যাবে তখন সে হিট ছেড়ে দিবে, কিন্তু আমি তো পাবো। এক্সোথার্মিক বা এন্ডোথার্মিক সেটা কাকে দেখে হয়? কার কাছ থেকে হয়? আমার ফিল থেকে। কার ফিল থেকে হয়? আমার ফিল থেকে। আমি পাই, তাইলে সিস্টেম লস করবে কিন্তু আমি পাবো তো। তাহলে লিকুইড যখন সলিডে যাবে, ঠিক আছে? তার মানে লিকুইড লো ইন্টারাকশন, হাই ইন্টারাকশন, লো ইন্টারমলিকুলার ফোর্স থেকে হাই ইন্টারমলিকুলার ফোর্সের দিকে যাচ্ছে। তার মানে এখানে ফোর্স বেশি, ঠিক না? তার মানে সে কি করছে? হিট লস, মানে সে নিজে লস করছে বাট আমরা গেইন করছি। আবার যখন ভেপার লিকুইডে গেছে, একই। ভেপার লিকুইড তার মানে কি উইক বন্ড থেকে স্ট্রং বন্ডের দিকে গেছে, হিট প্রডিউস করছে। উইক বন্ড থেকে স্ট্রং বন্ডের দিকে গেছে, হিট প্রডিউস করছে। তাহলে লিকুইড যখন সলিডে যাবে তখন সে কি করবে? হিট লস করবে, সে হিট লস করবে। আবার ভ্যাপার যখন লিকুইডে যাবে তখনও হিট লস করবে। সো দ্যাট লস করলে তখন সেটা আমরা গেইন করব। সো দ্যাট এইভাবে হিট ইভলভ হয়, অ্যাবজর্ব হবে। তো স্টেট চেঞ্জ দিয়েও কিন্তু হিট অ্যাবজর্ব নাকি এমিশন বোঝা যায়, স্টেট চেঞ্জ দেখে। স্টেট চেঞ্জ, তাহলে রিমেম্বার
তুমি স্টেট চেঞ্জ দেখবা, সলিড টু লিকুইড না লিকুইড টু সলিড। এই আন্ডারস্ট্যান্ডিং থেকেও বোঝা যাবে যে ইভলভ হচ্ছে না অ্যাবজর্ব হচ্ছে। তাহলে সলিড থেকে লিকুইডে গেলে হিট ছেড়ে দিবে, লিকুইড থেকে ভেপারে গেছে হিট ছেড়ে দিবে, লিকুইড থেকে সলিডে যাওয়ার জন্য সলিড থেকে লিকুইডে যাওয়ার জন্য অ্যাবজর্ব করবে, লিকুইড থেকে ভেপারে যাওয়ার জন্য অ্যাবজর্ব করবে, আর লিকুইড থেকে সলিডে গেলে সে প্রডিউস করবে, ভেপার থেকে লিকুইডে গেলেও সে প্রডিউস করবে। আচ্ছা, আরেকটা জিনিস দেখাই দিই, সেটা হচ্ছে এরকম, মাস এক্সোথার্মিক। কম্বাসশন রিঅ্যাকশন, দেখো একটা এমসিকিউ জাস্ট ইমাজিন করো, একটা এমসিকিউ জাস্ট ইমাজিন করো যে আই সেড যে হুইচ অফ দ্য ফলোইং ইজ অলওয়েজ এক্সোথার্মিক, হুইচ অফ দ্য ফলোইং ইজ অলওয়েজ এক্সোথার্মিক। ঠিক আছে, তাহলে সেটা যদি বলি যে হুইচ অফ দ্য ফলোইং ইজ অলওয়েজ এক্সোথার্মিক, তাহলে ডিফারেন্ট টাইপ অফ হিট জানতে হবে। হিট অফ ফরমেশন, heat of combustion, heat of decomposition, heat of solution। আচ্ছা, তাহলে এখানে কি আছে, ডিফারেন্ট টাইপ অফ হিট আছে না। এখন জাস্ট আই ইনক্লুড হেয়ার অ্যান এক্সাম্পল অফ এমসিকিউ, যে একটা এমসিকিউ আমি ইনক্লুড করলাম যেখানে বললাম যে মাস এক্সোথার্মিক অফ হুইচ অফ দ্য ফলোইং রিঅ্যাকশন, তখন তোমার অ্যান্সার হচ্ছে যে হিট অফ কম্বাসশন, তোমার অ্যান্সার হচ্ছে হিট অফ কম্বাসশন। মাস এক্সোথার্মিক হচ্ছে হিট অফ কম্বাসশন। এখন আসো, তার মানে হচ্ছে যে যে কোন রিঅ্যাকশন এক্সোথার্মিকও হইতে পারে, এন্ডোথার্মিকও হইতে পারে, কিন্তু কিছু রিঅ্যাকশন হচ্ছে ডেফিনেট যে সেটা এক্সোথার্মিকই হবে, আর ওটা হচ্ছে হিট অফ কম্বাসশন। কেন? কারণ তোমরা একটু চিন্তা করো যে হিট অফ কম্বাসশনের মানে কি বুঝো, কোনো কিছু বার্ন করা, কোনো সাবস্টেন্স বার্ন করা। তাহলে হিট অফ কম্বাসশন কোত্থেকে আসে? যখন কোনো সাবস্টেন্সকে আমরা বার্ন করি, যখন কোনো সাবস্টেন্সকে আমরা বার্ন করি, যখন কোনো সাবস্টেন্সকে আমরা বার্ন করি তখন সেটাকে বলা হয় হিট অফ কম্বাসশন। তাহলে কোনো কিছুকে বার্ন করলে কি সেখানে হিট ইভলভ হয়, তখন কি কখনো অ্যাবজর্ব হয়? একটা কিছু পুড়ে যাবে, বার্ন হবে, তো সেখানে কি হিট অ্যাবজর্ব হবে না প্রডিউস হবে? অল টাইম, অল টাইম সেখানে হিট প্রডিউস হবে। তার কারণে হিট অফ কম্বাসশন অলওয়েজ কি হবে? এক্সোথার্মিক। অলওয়েজ কি হবে? এক্সোথার্মিক, রিমেম্বার। এখন তোমাদেরকে একটা জায়গা কনফিউজ করতে পারে, আমি জানি যে স্যার এই যে রিঅ্যাকশনটা যেখানে ডেল ইজ পজিটিভ, তোমরা কি এই রিঅ্যাকশনটা, এই যে নাইট্রোজেন প্লাস অক্সিজেনের যে রিঅ্যাকশনে নাইট্রিক অক্সাইড হয়েছে, এই রিঅ্যাকশনটাতে নাইট্রোজেন আর অক্সিজেন মিলে যখন নাইট্রিক অক্সাইড হয়, এটা কিন্তু কোনো বার্নিং না, এটাতে কি হয় না, কোনো বার্নিং হয় না, আগুন ধরে যায় না। নাইট্রোজেন অক্সিজেন মিলে নাইট্রিক অক্সাইড হয়, এতে কিন্তু কোনো আগুন ধরে যায় না। ক্যালসিয়াম প্লাস অক্সিজেন, ক্যালসিয়াম অক্সাইড, এই রিঅ্যাকশনেও কি হয় না কোনো, যে ক্যালসিয়াম আর অক্সিজেন ক্যালসিয়াম অক্সাইড হয়েছে, সেখানেও কিন্তু কি হয় না, আগুন ধরে যায় না, তো বার্নিং তো আর হয় না। তাহলে ওগুলো কিন্তু কম্বাসশন রিঅ্যাকশন না। কত দিক থেকে চিন্তা করতে হয়। দেখবে যে তোমাদেরকে অনেকে প্লেন টেক্সটে বলবে কি অক্সিজেনের সাথে রিঅ্যাকশন কম্বাসশন, ফর শিওর দেখবা যে বলবে যে কার কোনো সাবস্টেন্সের সাথে অক্সিজেনের রিঅ্যাকশনই কম্বাসশন রিঅ্যাকশন। আই টোটালি ডিসএগ্রি। এই যে এটা কি কম্বাসশন? ক্যালসিয়াম অক্সিজেন মিলে যে ক্যালসিয়াম অক্সাইড হইলো, এটা কি কম্বাসশন? এটা তো কম্বাসশন না, এটা কম্বাসশন না। তাহলে কেউ কেউ লিখবে যে অক্সিজেনের প্রেজেন্সে রিঅ্যাকশন কম্বাসশন রিঅ্যাকশন, অক্সিজেনের প্রেজেন্সে রিঅ্যাকশন কম্বাসশন রিঅ্যাকশন। এটা সবসময় না, মনে রাখবা, এটা সবসময় না। তো দ্যাট কম্বাসশন হচ্ছে কম্বাসশন হওয়া লাগবে, বার্ন হওয়া লাগবে, বার্নিং হওয়া লাগবে।
কার্বন হইলে বার্নিং হয়, মিথেন হইলে বার্নিং হয়, সো দ্যাট তখন কম্বাসন, আর ওই কম্বাসন মানে এক্সোথার্মিক। কম্বাসন হলে এক্সোথার্মিক। অপশন ঠিক রাখবো, অপশন ঠিক রাখবো, শুধু বলবো যে এন্ডোথার্মিক। শুধু বলবো কি জানো, এন্ডোথার্মিক রিঅ্যাকশন। তার মানে আগেরটা ছিল মাস্ট এক্সোথার্মিক, আর এবার হচ্ছে মাস্ট এন্ডোথার্মিক। এখানেই আছে মাস্ট এন্ডোথার্মিকটাও, এখানেই আছে মাস্ট এক্সোথার্মিকটাও, যেমন এই চারটা অপশনে ছিল। মাস্ট এন্ডোথার্মিক যেটা, ওটাও এই চারটা অপশনের মধ্যেই আছে, এন্ড সেটা হচ্ছে সি, হিট অফ ডিকম্পোজিশন। ওটা হচ্ছে হিট অফ ডিকম্পোজিশন। এন্ড হিট অফ ডিকম্পোজিশন কি? যেমন মনে করো ক্যালসিয়াম কার্বনেট ডিকম্পোজ হয়ে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড হবে, এই টাইপের রিঅ্যাকশন হচ্ছে ডিকম্পোজিশন। এই টাইপের রিঅ্যাকশন হচ্ছে ডিকম্পোজিশন। এই টাইপের রিঅ্যাকশন হচ্ছে ডিকম্পোজিশন। তাহলে ডিকম্পোজিশন রিঅ্যাকশন অলওয়েজ এন্ডোথার্মিক কেন? ডিকম্পোজিশন অলওয়েজ এন্ডোথার্মিক কেন? কারণটা কি শোনো, কারণটা হচ্ছে ডিকম্পোজিশনে কি হয় জানো? ডিকম্পোজিশনে ডিকম্পোজ হওয়া মানে কি? ব্রেক হওয়া। ডিকম্পোজ হওয়া মানে ব্রেক হওয়া। তাহলে ডিকম্পোজিশনে সবসময় কি করতে হয়? একটা সাবস্টেন্সকে ব্রেক করতে হয়। একটা সাবস্টেন্স ব্রেক হয়, এবং যখন ব্রেক হয় তখন সে প্রচুর হিট অ্যাবজর্ব করে, অনেক বেশি হিট সে অ্যাবজর্ব করে। তখন কোন একটা সাবস্টেন্স এমনি এমনি ডিকম্পোজ হবে? এমনি এমনি কি ডিকম্পোজ হয়ে যাবে? ক্যালসিয়াম কার্বনেট কি এমনি স্পন্টিনিয়াসলি ডিকম্পোজ হয়ে যাবে? হবে না। তো যে সাবস্টেন্স গুলো ডিকম্পোজ হয় তারা খুব অনেক বেশি টেম্পারেচার অ্যাবজর্ব করে, তারা ডিকম্পোজ হয়। এই কারণে সেখানে কি অলওয়েজ হিট কি হয়? অ্যাবজর্ব হয়। তার মানে হচ্ছে ডিকম্পোজ হতে গেলে হিট অ্যাবজর্ব করে। কোনো সাবস্টেন্স যখন ডিকম্পোজ হয় তখন সে হিট অ্যাবজর্ব করে, এবং সে শুধু হিট অ্যাবজর্বই করে, ওভারঅল রিঅ্যাকশনে হিট অ্যাবজর্বই হয়। এই কারণে যেগুলো ডিকম্পোজিশন সেগুলোতে হিট সবসময় অ্যাবজর্ব হয়। তার মানে অলওয়েজ এক্সোথার্মিক যেমন আছে, অলওয়েজ এন্ডোথার্মিকও আছে। বাট বাকি যারা, তাদের মধ্যে দুইটা পসিবিলিটি থাকতে পারবে, এক্সো হতে পারবে, তারা এন্ডো হতে পারবে। তাহলে ফিজিক্যাল স্টেট দেখে যেমন তোমরা প্রিডিক্ট করতে পারবা, ফিজিক্যাল স্টেট যে এটাতে কি হিট ইভলভ হবে না অ্যাবজর্ব হবে, ফিজিক্যাল স্টেটের চেঞ্জ দেখে, সেটা একটা তোমার প্রিডিকশন। আবার টাইপ অফ রিঅ্যাকশন দেখে এই অ্যান্সার করতে পারাটাও একটা প্রিডিকশন। টাইপ অফ রিঅ্যাকশন কি সেটা বুঝতে পারাটাও একটা প্রিডিকশন। এই দুই ধরনের প্রিডিকশন তোমাদের থাকতে হবে, এই টু টাইপের প্রিডিকশন থাকতে হবে। তাহলে মনে করো যে তোমার আন্ডারস্ট্যান্ডিংটা আরো আপার লেভেলে যাবে, আরো আপার লেভেলে যাবে। এখান থেকে ছোট ছোট কোশ্চেন বের করা যাবে। আমরা এখান থেকে ছোট ছোট পার্ট কোশ্চেন করে নিব, করে আমরা দেন তোমাকে আস্ক করতে পারবো কোশ্চেন। তোমরা জানো যে কত ইনোভেশন হচ্ছে কোশ্চেন, এখন কত নতুন কোশ্চেন আসতেছে, যেগুলো বিভিন্ন কনসেপ্ট থেকে হায়ার করা হচ্ছে, ট্রেডিশনাল কোশ্চেনের বাইরে এগুলো হয়। তো এগুলো লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং যত বেটার থাকবে, সেটা তত বেটার অ্যান্সার তোমাদের কাছ থেকে আমরা পাবো। ইজ দ্যাট ক্লিয়ার? তো আজকে আর নো মোর।